হেই বিউটিফুল ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রিবন রকির দ্বিতীয় এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম যে কিভাবে কোম্পানির সিইও কে তার ছেলেমেয়েরা ষড়যন্ত্র করে এবং ওপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং আমাদের মেইন লিডের মাথার উপরে এসে হেড টু হেড হিট হওয়ার কারণে আমাদের বুড়ো দাদুর সোল আমাদের জুনোর সাথে ট্রান্সফার হয়ে যায়। তো এরপরে কি হয় তা জানতে হলে অবশ্যই এপিসোডের কাহিনী দেখতে হবে এবং সে কিভাবে তার ছেলে মেয়েকে শায়েস্তা করে তাও দেখতে হবে। সো লেটস গেট এনি ফার্দার ডিলে, ছোট্ট একটি ইন্টার মাধ্যমে এক্সপ্লানেশন ভিডিওটি শুরু করা যায়। সো এপিসোডের শুরুতে আমাদেরকে দেখানো হয় কাং সিওং তার দেহের কাছে চলে আসে এবং সেখানে এন্টার করার চেষ্টা করে। তো সে নিজের বডিতে যখন এন্ট্রি করতে যায় তখন তার মাথায় প্রচন্ড ব্যথা হয় এবং সে বুঝতে পারে যদিও সে জুনের বডিতে ফিরে এসেছে কিন্তু তার অরিজিনাল বডিতে এখনো সে ফিরে আসতে পারেনি। তাই সে বুঝতে পারে এটা তার বডির জন্য ক্ষতিকর। তো জুনকে যেহেতু তারা সবাই চিনতে পারে তাই তারা বুঝতে পারে সে হয়তো বা চেয়ারম্যানের কোনো ক্ষতি করে দিতে পারে, তাই তারা জোর করে সেখান থেকে চেয়ারম্যানকে নিয়ে যায় এবং যাওয়ার মধ্যেই চেয়ারম্যান তার নিজের ছোট্ট মেয়েকে দেখতে পেয়ে বলে যে তুই তুই এখানে কি করছিস, তোকে না আমি আমেরিকা পাঠিয়ে দিয়েছিলাম, তুই এখানে কি করছিস? আর তোর সেফটির জন্য তোকে আমি আমেরিকা পাঠাইছি। আরে এটা কি তোর গলায়? তুই কাংসিয়ং কোম্পানিতে চাকরি করিস, ছোট্ট একটা এমপ্লয়ির জবে, তুই আমাকে এটা জানাসনি? তখন জুনকে সে ওয়ালের সাথে চেপে ধরে, কারণ বেচারি তো জানতো না যে জুনের বডিতে তার পিতার আত্মা আছে, এবং বলে যে দেখ তুই বড় একটা ঝামেলা পাকিয়েছিস, তোর মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু তোর জন্য আমার বাবার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু আপাতত তোরে আমি কিছু বলছি না, তো সাবধানে থাকিস। এরই মধ্যে সে লক্ষ্য করে যে উপর থেকে তার যমজ ভাই বোন আসছে, তো তাদেরকে নোটিস করতে পেরে সে সেখান থেকে চলে যায়, কারণ আমরা আগেই জানতাম যে তার বড় ভাই বোনের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো তারা জুনকে দেখে জুনের কাছে আসে এবং সেখান থেকে আমাদের নায়িকা চলে যায় এবং তারা জুনকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার কি কিছু মনে আছে? তখন জুন বলে যে তোমরা যে গোলমাল ঝামেলা করেছো তা খুব ভালো করেই জানি, আর সিইও কে যে তোমরা ফাঁসিয়েছো তাও জানি। এটা আবার আমাদের নায়িকা একটু নোটিস করে। তো যাতে এরপরে তার ছোট মেয়েকে তার মা তার বাবার কেবিনে নিয়ে যায় এবং সে তার মেয়েকে বলে যে তুমি খুব অবাধ্য, তোমাকে আমি বারবার নিষেধ করার পরতেও তুমি এখানে চলে এসেছো, আর তুমি জানো যে তোমার সিবলিংস তোমাকে অনেক বড় ক্ষতি করে দিতে পারে, আর তোমার বাবার বিষয়ে চিন্তা করো না, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আশা করা যায়। এরপরে কোম্পানির এমপ্লয়ীদের দেখানো হয় যারা গ্রুপে কথাবার্তা বলছিল যে এগুলো কি চেয়ারম্যান করেছে নাকি আদৌ তার ছেলে মেয়ে করেছে। এরপরে একটি সত্য ঘটনার রিভিল হয় যে ওই গ্রুপে তার নিজের ছোট মেয়েও ছিল। এরপরে আমাদের গেয়ং এবং সিয়ংকে দেখানো হয় যারা জুনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলছিল এবং বলছিল যে ওর কাছ থেকে তো আমরা ফুটেজ নিয়ে ডিলেটও করে দিয়েছি, উল্টো আরও সেই ফুটেজ ব্যবহার করে আমাদের নিজেদের বাবাকেই আমরা ফাঁসিয়ে দিয়েছি, কিন্তু এটা তো শুধু আমরা জানি আর একজনই জানে যে আমাদের সমস্যা করতে পারে, সেটা আর কেউ না, জুন। তাই তারা জুনের সাথে সরাসরি কথা বলে, কিন্তু বদের হাড্ডির উঠো তো আর জানতো না যে ওদের সামনে ওদের নিজের বাবাই বসে আছে। এরপরে বলে যে আচ্ছা তোমার কি কিছু মনে আছে যে তোমাকে কে এবং কারা অ্যাক্সিডেন্ট করেছিল? তখন জুন বলে যে তোমাদের এসব না ভেবে তোমার বাবার বিষয়ে ভাবা উচিত, কারণ ওনার ব্যাপারে আমরা কি ভাববো, ওনার বয়স হয়ে গেছে এবং ওনার উচিত ওনার কোম্পানি আমাদের কাছে হ্যান্ড ওভার করে দেয়া। যেটা শোনা মাত্রই জুনের বডিতে থাকা চেয়ারম্যান অনেক বেশি রেগে যায় এবং বলে যে তোমার পিতার আরো তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে আরো আমাকে উল্টো তোমাদের বাঁচানোর কথা বলেছিল, এবং রাগের মাথায় চেঁচিয়ে বলে যে এটা খুব ভালো করে জেনে নাও যে তোমরাই ওই দুজন ছিলে যারা আমাকে অ্যাক্সিডেন্ট করেছো। এরপরে তারা যখন তার বাবার কোম্পানির সামনে দিয়ে যাচ্ছিল তখন অনেক মানুষ তাদের কোম্পানির সামনে এসে স্ট্রাইক করতেছিল এবং বলতেছিল যে চেয়ারম্যান আছে যে কিনা কোমাতে থাকার নাটক করছে এই বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য, এবং তারা যখন গেয়ং আর সেয়ংকে দেখে তখন বলে যে নাকি তোমরা দুজনেই কাজ করেছো, তোমাদের দুজনের এই অপরাধ ঢাকার জন্য চেয়ারম্যান নিজের মাথার উপর এটা নিয়ে নিয়েছে, এবং ওরা কত বড় সন্ডা এগুলো বলে যে আমার বাবার কর্মকাণ্ডের জন্য আমরা দুঃখিত। এটা বলে লিফটে করে উপরের দিকে চড়তে থাকে। সেয়ং গেয়ংকে বলে যে বাবার যদি কোনো কারণে যদি জ্ঞান এসে যায় তাহলে আমরা তো শেষ, মাঠে মারা যাব। গেয়ং বলে চিন্তা করো না, ওখানে আমার হাজবেন্ড আছে যে কিনা সব হ্যান্ডেল করবে এবং বাবা আর কোনোদিনও জীবন ফিরে পাবে না। তো কত বড় শয়তান ভাবা যায় যে টাকার লোভে নিজের বাবার সাথে এরকম করে। তখন গেয়ং বলে এবং বাকি থাকলো জুন, যাকে আমরা টাকা দিয়ে বিষয়টি হ্যান্ডেল করে নেব, সো চিন্তা করো না। জুনের বডিতে থাকা চেয়ারম্যান বাহিরে বেরিয়ে আসে একটি সিক্রেট ডোরের মাধ্যমে এবং বেরিয়ে এসে সে দেখতে পারে যে তার কোম্পানির অবস্থা একদম নাজেহাল, এবং একটি মিটিংও প্রতিস্থাপন করা হয় যেখানে বলা হচ্ছিল যে আমাদের কোম্পানির জন্য দ্রুত একটি চেয়ারম্যান নির্বাচন করতে হবে। সেয়ং আর গেয়ং বলে একটা মিটিং এ তো আমার বাবা বলেছিল আমাদেরকে সে হায়ার নির্বাচন করতে চায়, কিন্তু সাংজে বলে যে এখন এটার কোনো যথাযথ প্রমাণ মেলেনি, তাই আমরা এটা হোল্ড অবস্থায় রাখতে চাচ্ছি।
কোম্পানির একজন এমপ্লয়ি সবার সামনে চলে আসে এবং বলে যে জুন সবার সামনে স্পিচ দিচ্ছে। তো সবাই সেখানে চলে যায়। সেয়ং ও গেয়ং ভাবে যে হয়তোবা জুন তাদের বিপক্ষেই কিছু বলবে, কিন্তু দেখা যায় যে জুনের বডিতে থাকা চেয়ারম্যান মিডিয়ার সামনে বলে যে আমাকে অ্যাক্সিডেন্ট আর কেউ করেনি, বরং চেয়ারম্যান স্বয়ং নিজে করেছে। সে নিজে ওই দিনকে গাড়ি দিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট করেছে এবং পরবর্তীতে নিজেই আমাকে কোম্পানিতে ডেকে আমাকে আরো উল্টো থ্রেট দিয়েছে। এগুলো বলার সময় চেয়ারম্যান বলতে চাইছিল না, কিন্তু যেহেতু এই কোম্পানি তার প্রাণের থেকেও প্রিয় ছিল, তাই এই কোম্পানিকে বাঁচানোর জন্য সে এমনটা করছে। তো জুনের এই স্পিচ দেখে গেয়ং আর সেয়ংও কিছু বলতে পারছিল না, কিন্তু তারা নাটক করার জন্য তারা জুনের কাছে যায় এবং তার পক্ষ হতে, তার বাবার পক্ষ হতে সকলের সামনে ক্ষমা চায় এবং সবকিছু তার ছোট মেয়েও নোটিস করছিল। তো সাংজে আমাদের নায়িকাকে দেখে ফেলে এবং তাকে আটকায় এবং বলে যে তুমি আমেরিকা থেকে এখানে কবে আসলে। তখন সে সাংজেকে জানায় যে আমি কেন আসছি, বিহাইন্ড দ্য রিজন কি আমি সময় মতো তোমাকে বলে দেবো। এরপর তার কাছে একটি কল আসে। এরপরে জুনের বডিতে থাকা চেয়ারম্যান জুনের ভোটার আইডি কার্ডের মাধ্যমে জুনের অ্যাড্রেস ফাইন্ড আউট করে এবং যখন তেশার বাসায় যায় তখন সে দেখে বাসার পরিস্থিতি অনেক খারাপ এবং এই পরিস্থিতি সে কোনোভাবে থাকতে পারবে না বলে দৌড়ে পালিয়ে যায় এবং তখন সে ভাবতে থাকে আমি আবার আমার আগের লাইফে ফিরে যাবই যাব। তো তারপরও চেয়ারম্যান কোনো না কোনোভাবে খুশি ছিল, কারণ সে একটা ইয়ং বডি পেয়েছে। তারপরে তার লাঠির কথা মনে পড়ে। এদিকে গেয়ং আর সেয়ং তারা ফোন দিয়ে আটতে থাকে যে কিভাবে চেয়ারম্যান যাতে জ্ঞান ফিরে না পায় সেই ব্যবস্থা করবে। সো গেয়ং তার হাজব্যান্ডকে ফোন করে। তো হাজব্যান্ড বলে যে তুমি চিন্তা করো না, এর ব্যবস্থা আমি করে রেখেছি। তো সে তার ওয়াইফকে একটি টেক্সট দেয় এবং সে টেক্সটে বলে যে আমি একটা ব্যবস্থা করছি এবং এটি বলে সে চেয়ারম্যানের কেবিনে চলে যায়। ওদিকে আমাকে দেখানো হয় যে জুনও একই হসপিটালে আছে এবং নিজের বডির দিকে জুনের বডিতে থাকা চেয়ারম্যান তাকায় এবং তার কেবিনে গিয়ে সে লাঠিটি নিয়ে আসে। সো লাঠিটি নিয়ে জুনের বডিতে থাকা চেয়ারম্যান সেখান থেকে চলে যায় এবং গেয়ং আর সেয়ং সেই মুহূর্তে চেয়ারম্যানের কেবিনে আসে এবং দেখে যে চেয়ারম্যানের জ্ঞান ফিরে আসা মানে তাদের রিস্ক। তাই তারা চেয়ারম্যানের মুখে বালিশ চাপা দিয়ে তাকে মারার চেষ্টা করে। এদিকে জুনের বডিতে থাকা চেয়ারম্যানের আত্মাও এটা সেন্স করতে পারে এবং তার অবস্থা অনেক বেশি নাজেহাল হয়ে যায়। তাই সে হসপিটালের অ্যালার্ম বাজিয়ে দেয় এবং অ্যালার্ম বাজিয়ে দেওয়ার সাথে সাথে হসপিটালে তুমুল হইচই হয়ে যায় এবং সকল নার্সরা সকল পেশেন্টের কেবিনে যেতে শুরু করে এবং জুনকে নোটিস করে তার ছোট মেয়েও চেয়ারম্যানের দিকে চলে যায়, কারণ সে ভাবে জুন হয়তোবা চেয়ারম্যানকে কিছু করেছে। এবং ওদিকে জুনের বডি থেকে চেয়ারম্যান বাহিরে চলে আসে এবং সে বুঝতে পারে তার হাই রিস্ক আছে তার ছেলেমেয়ের কাছে এবং নিজের ছেলেমেয়ের এরকম অবস্থা দেখে সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। ওদিকে ডাক্তার এসে সবার সামনে সকল বিষয়টা মিথ্যা কথা বলে মামলাটা ঝামলা করার চেষ্টা করে, মানে যা হয় আর কি। এরপরে আমাদের আরেকটা এমপ্লয়িকে দেখানো হয় যারা কথা বলছিল আরেকজনের সাথে যে কাং সিয়ং এর অবস্থা খুবই খারাপ এবং যার সাথে কথা বলছিল সেই অবস্থাটা শুনে অনেক বেশি খুশি হয়। ওদিকে জুনের বডিতে থাকা চেয়ারম্যান অনেক বেশি কান্না করতে থাকে, কারণ সে কল্পনাও করতে পারেনি যে তার নিজের ছেলেমেয়েরা তার সাথে এমনটা করবে। এর মধ্যে সে পকেটে হাত দেয় এবং সে ব্ল্যাঙ্ক চেকটি পায় যেটি জুনকে সে দিয়েছিল, কিন্তু সে দেখতে পায় জুন সেখানে টাকার অ্যামাউন্টের পরিবর্তে তার কোম্পানির নাম লিখেছে এবং চেয়ারম্যান বলে যে করেই হোক এই কোম্পানি এখন সে জুনকে দেবে। তার মানে সে জুনকে এবার তার নিজের কোম্পানির হায়ার করবে, কারণ সে নিজের ছেলেমেয়ের রূপ দেখে বুঝে গিয়েছে যে তার ছেলেমেয়ে কখনোই তার এবং তার কোম্পানির ভালো চায় না। এবং দেখা যায় যে জুন চাংসিয়ং কোম্পানিতে চলে যায় এবং যখন সে সেখানে যায় সে সাংজেকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং বলে যে তুমিই একমাত্র ব্যক্তি যাকে আমি বিশ্বাস করতে পারি। এবং সাংজের একটা কথা মনে পড়ে যায় যে ঠিক চেয়ারম্যানও এরকম একটি কথা তাকে বলেছিল এবং চেয়ারম্যান সাংজেকে বলে যে তোমার উপরই এখন আমি সবচেয়ে বেশি ট্রাস্ট করতে পারি। এরপরে আমাদেরকে দেখানো হয় একটা গ্রুপকে, তাদের সাথে কোনো কোম্পানি বা কোনো কোম্পানির কোলাবোরেশনের জন্য তো রাজি না এবং নিজের কোম্পানির কোনো এমপ্লয়ি রাজি ছিল না, কিন্তু হঠাৎ করে তার ছোট মেয়ে মানে চেয়ারম্যানের ছোট মেয়ে তাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এদিকে জুনকে দেখানো হয় যে সে এই কোম্পানিতে টাকার পরিবর্তে জয়েন করে নেয় এবং সেই টিমের মধ্যেও জয়েন করে নেয়। তো তারা জুনকে একটি টাস্ক দেয় এবং একটি কম্পিউটারের সামনে বসিয়ে বলে যে তুমি এই কাজ করবে এবং তখন চেয়ারম্যানের মেয়ে বলে যে আমি ওকে সাহায্য করব এবং সে জুনকে আলাদা সাইডে নিয়ে গিয়ে বলে যে দেখো তোমার কি মতলব আমি জানি না, বাট যেই ফোন দিতেই আসছো না কেন আমি তোমাকে সবসময় চোখে চোখে রাখবো, বুঝছো। তো জুন যখন কম্পিউটারের সামনে বসে কাজ করছিল তখন সে বলে যে তুমি এক্সেলের কাজও পারো না, তো তুমি কিভাবে কম্পিউটারের কাজ বা এই কোম্পানিতে কাজ করার জন্য অনুমতি পেলে আমি জানি না। পরে জুন বলে যে দেখ
তুই এত কথা বলিস কেন, পারলে আমার শেখা না, শেখা কিছু কাজ শেখা। পরে আমাদের নায়িকা জুনকে আলাদা করে নিয়ে যায় এবং বলে যে দেখ তুই আরেকবার যদি এভাবে কথা বলিস না, তোকে একদম আমি বক্সিং মেরে তোর মুখ একদম থাবড়া করে দেবো। তো মেয়ের এরকম বিহেভ দেখে চেয়ারম্যান তো খুব ভয় পায়, আর তার মেয়েও জানতো না যে জুনের বডিতে সে আছে, এবং সে বলে যে দেখ আমি ভালো করেই জানি যে ওই দিনকে হসপিটালের ওই গোলমাল না তুই করেছিস, আর আমার বাবার যদি কিছু হয় না তোকে আমি শেষ করে দিব, কিন্তু এখন তোর কপাল ভালো যে আমি নিজেও একটা ঝামেলার মধ্যে আছি, তাই তোকে কিচ্ছু বলছি না। এরপর চেয়ারম্যান মানে তার বসের কাছে আসে এবং বলে তার নিজের মেয়ের কথাই জিজ্ঞাসা করে যে গেওল এখানে কি করছে। তখন তার বস তাকে জানায় যে ও তো অনেক আগে থেকেই আছে এবং প্রত্যেকটা কাজে আমাদের পাই টু পাই হিসাব করে এবং আমাদের সাহায্য করে। যা শুনে চেয়ারম্যান অনেক রেগে যায় এবং বলে যে তুমি কিভাবে কারো প্রিসিয়াস মেয়ের সাথে এরকম আচরণ করতে পারো, তোমার সাহস কত বড়। তা শোনা মাত্রই তার বস চেয়ার থেকে ধপাস করে পড়ে যায়। এরপরে বলে যে দেখো এখানে আমার কিছুই করার নেই, গেওং আর সেওং এইভাবে আমাদেরকে অর্গানাইজ করেছে। এরপরে চেয়ারম্যানকে দেখানো হয় যে এক্সেলের কাজ মোটেই পারে না এবং সে গেওয়ালকে বলে যে দেখো চুপচাপ বসে না থেকে আমাকে সাহায্য করো, বুঝছো, এতে না তোমাদেরই উপকার হবে। কিন্তু গেওল তো জুনকে কোনো পাত্তা দেয় না, বরং তার অন্যান্য এমপ্লয়ীদের সাথে লাঞ্চ করার জন্য সেখান থেকে বলে যায় এবং বলে যে ভাই তোর কাজ তুই কর না রে। এরপর চেয়ারম্যান নিজের আইডিতে লগ ইন করে এবং সেখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট একটি পেন ড্রাইভে কপি করে নেয়, এবং কপি করে নেওয়ার পরে পেন ড্রাইভটি নিয়ে তার সিক্রেট ল্যাবে চলে যায়, মানে নিজের ওন ল্যাবে চলে যায় সিক্রেট রুমে, এবং সেখান থেকে টাকা পয়সা প্রয়োজনীয় যা যা আছে সবকিছু নিয়ে যায় এবং সাথে একটা বক্সও নিয়ে যায়। এরপরে গেওলকে দেখানো হয় যে লাঞ্চ করার বাহানা নিয়ে তার এমপ্লয়ীদের কথা শুনছিল এবং তাদের কথোপকথনের মাধ্যমে সে ওই কোম্পানির গোলযোগ সম্পর্কে জানতে পারে। ওদিকে আমাদেরকে দেখানো হয় জুনের বডিতে থাকা আমাদের চেয়ারম্যান সাহেব তার লাক্সারিয়াস লাইফ আবারও লিড করতে শুরু করে, এবং সে হসপিটালে যায় এবং একটি নার্সের সাথে মিট করে এবং তাকে অনেক টাকা দিয়ে বলে যে চেয়ারম্যানের আপ টু ডেট খবর আমাকে দিতে হবে এবং এই সম্পর্কে তুমি কেউকে কিছু বলতে পারবে না। এবং সে একটি লেটার দেয় এবং বলে যে এই লেটারটা সাংজেকে তুমি দিবে, এই যে এই লোকটাকে। তো নার্স এত টাকা পেয়ে সে রাজি হয়ে যায় এবং বলে যে হ্যাঁ আমি আপনার কথা মেনে নেব এবং আমি ওয়াদা করছি আমি কাউকে বলবো না। তো নার্স সাংজেকে সেই লেটারটা দিয়ে দেয় এবং পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় গেওল যখন জুনের কাছে আসে তখন চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করে দেখো তোমার কি এই ফেসটা অনেক পছন্দ। তখন গেওল বল এবং আর একটু মুচকিও হাসে এবং বলে যে দেখো তোমার ব্যাপারে আমার অনেক বেশি জানার প্রয়োজন এবং অনেক বেশি তথ্য প্রয়োজন, প্রমাণ প্রয়োজন, তাই তোমার সাথে আমি কাজ করতে রাজি আছি। গিওলকে দেখানো হয় যার একটি প্রেজেন্টেশন ছিল এবং সে কিছু বলতে যাবে, কিন্তু চেয়ারম্যানকে দেখানো হয় যে মাইক নিয়ে নেয় এবং 3টা কোম্পানির নাম বলে এবং বলে যে চৈসিয়ং কোম্পানিকে এই 3টা কোম্পানি থেকে দূরে থাকতে হবে। এবং গিওল অবাক হয়ে যায় যে জুন এই 3টা কোম্পানির ব্যাপারে কি করে জানবে, কারণ সেও এই 3টা কোম্পানির ব্যাপারেই বলতে চাচ্ছিল। ওদিকে আমাদের সেওংকে দেখানো হয় তাদের নিজের এমপ্লয়ীদের বলছে যে তারা এটা কি করে জানলো। ওদিকে আমাদের জুন এবং গেওলকে দেখানো হয় জুনের বডিতে থাকা নিজের পিতাকে বলে যে তুমি এসব কিভাবে জানো, আর তুমি তো গিয়ং সিয়ং এর সাথেই ছিলে তাই না, তো তুমি আবার আমার দিকে কেন আসলে। চেয়ারম্যান তার আঙুল দিয়ে সাংজের দিকে ইশারা করে বলে যে দেখো আমি ওদের সাথে আছি। পরে গিওল বলে যে তুমি কে আর তুমি চাওটা কি। এবং পরবর্তী সিনে আমাদেরকে সাংজেকে দেখানো হয় যে ওই লেটারটি পড়ে যেটি তাকে নার্স দিয়েছিল এবং সেখানে বলে যে চেয়ারম্যান লিখে গিয়েছে যে তার এই কোম্পানির হায়ার, তার কোম্পানির মধ্যে যত কর্মরত সাধারণ এমপ্লয়ি আছে তাদের মধ্যে থেকে কেউ একজন হতে পারে, যা বাইরে থেকে জুনও শুনছিল, মানে চেয়ারম্যানও শুনছিল। তখন গেওং আর সেওং তীব্র প্রোটেস্ট করে এবং বলে যেটা আমার বাবা লিখতেই পারে না। তখন সাংজে আরো 3টা কোম্পানির থেকে প্রুফ আনে এবং বলে যে এই হাতের লেখা প্রুফ করে যে এটা চেয়ারম্যানেরই লেখা, তার মানে এই উইল স্বয়ং চেয়ারম্যানের। এর মধ্যে জুন চলে আসে এবং বলে যে আমি কি হতে পারি এই কোম্পানির পরবর্তী হায়ার। এবং এখানেই 2য় নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো চমৎকার একটি সাসপেন্স রেখে এপিসোডটি শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও চাও কিনা তা কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।